বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ১০ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রতীক্ষিত একটি বিষয় হল নবম জাতীয় বেতন স্কেল। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব এই মুহূর্তে নতুন পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান কি, অর্থ মন্ত্রণালয় কি বলছে, কমিটির সুপারিশ কতদূর এগিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পরামর্শ নিয়ে কি জটিলতা তৈরি হয়েছে এবং সাধারণ সরকারি কর্মচারীরা এই মুহূর্তে কি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন। শুরুতেই চলুন জেনে নিই আজকের প্রধান শিরোনামগুলো। ১. নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ২. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে পে স্কেল বাস্তবায়ন ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আসার খবরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ৩. অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, আইএমএফের ঋণ কর্মসূচির সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সরাসরি সম্পর্ক নেই। ৪. মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি সুপারিশ প্রায় চূড়ান্ত করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ৫. প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই ৫টি বিষয় নিয়েই আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নতুন পে স্কেল এখন ঠিক কোন অবস্থায় আছে? সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা গেছে, সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের কাজ এই মুহূর্তে একেবারেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যে বেতন কাঠামো তৈরির কাজ চলমান রয়েছে এবং প্রজ্ঞাপন জারি হতে খুব বেশি সময় লাগবে না। তিনি আশ্বস্ত করেছেন যে সরকার এই বিষয়ে আন্তরিক এবং প্রক্রিয়াটি এখন প্রশাসনিক অনুমোদনের সর্বশেষ ধাপে রয়েছে। দর্শক, একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে এই প্রক্রিয়াটি এত দূর এগিয়েছে। জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি নতুন বেতন কাঠামো সুপারিশ তৈরি করেছে। এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। অর্থাৎ রাষ্ট্রের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরের প্রতিনিধিত্ব এই কমিটিতে নিশ্চিত করা হয়েছে, যাতে যে কোনো ক্যাডার বা বিভাগের স্বার্থ উপেক্ষিত না হয়। কমিটি তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে বলে সূত্র জানিয়েছে। এখন এই পুনর্গঠিত কমিটির সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দর্শক, এখন আসা যাক আজকের সবচেয়ে আলোচিত বিষয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের একটি পরামর্শ নিয়ে সম্প্রতি নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, আইএমএফের পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে যেন নতুন পে স্কেলের বাস্তবায়ন প্রায় ২ বছর পিছিয়ে দেওয়া হয়। এই খবর প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কর্মচারীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি আবারও পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে যাবে? তবে এই উদ্বেগের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচিতে কোনো প্রভাব পড়বে না। তিনি সরাসরি বলেছেন, আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। কাজ চলছে এবং বেতন কাঠামো হবে, প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। অর্থমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে আইএমএফের পরামর্শ থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নিজস্ব এবং প্রক্রিয়া তার আপন গতিতেই এগুচ্ছে। দর্শক, এখন প্রশ্ন হল, নতুন পে স্কেল ঠিক কবে থেকে কার্যকর হতে পারে? এই বিষয়ে সরকারি সূত্রগুলো থেকে সরাসরি কোনো নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে চলতি অর্থবছরের বাজেট বরাদ্দের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো আংশিক বা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের শুরু থেকে বকেয়া সহ সুবিধা পাওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। তবে দর্শক, এখানে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই তারিখগুলো এখনও প্রস্তাবনা এবং সম্ভাব্য পরিকল্পনার পর্যায়ে রয়েছে।
আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো তারিখকেই চূড়ান্ত বলে গণ্য করা যাবে না। তাই আমরা সকল দর্শক এবং সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ জানাচ্ছি অনানুষ্ঠানিক সূত্রের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষা করার জন্য। দর্শক, একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি কমিটির কাজের পদ্ধতি ঠিক কেমন ছিল। জানা গেছে কমিটি গঠনের পর থেকে একাধিক দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বৈঠকে বিভিন্ন ক্যাডার ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মতামত শোনার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রশাসন ক্যাডার, শিক্ষা ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার, পুলিশ প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ প্রশাসনিক কর্মচারীদের প্রতিনিধিরাও তাদের দাবি দাওয়া কমিটির কাছে তুলে ধরেছেন। এই বহুমুখী পরামর্শ প্রক্রিয়ার কারণেই সুপারিশ চূড়ান্ত করতে তুলনামূলক বেশি সময় লেগেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই পর্যায়ে আমরা একটু ফিরে তাকাতে চাই সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপগুলোর দিকে। সুপারিশ প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পর্যালোচনার পর অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় এখন সুপারিশগুলোর আর্থিক দিক অর্থাৎ সামগ্রিক বাজেট ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে যাচাই বাছাই করছে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব সরাসরি জাতীয় বাজেট এবং রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হবে। দর্শক, চলুন এবার একটু আলোচনা করি কেন এই প্রক্রিয়াটি এত দীর্ঘ সময় নিচ্ছে। বিশ্লেষকদের মতে একটি জাতীয় বেতন কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে জাতীয় বাজেট ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের সক্ষমতা, বৈদেশিক ঋণ কর্মসূচির শর্তাবলী এবং বিভিন্ন ক্যাডার তথা পেশাজীবী গোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা। এই সবগুলো বিষয় একসঙ্গে বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হচ্ছে সরকারকে। ফলে প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হলেও তা স্বাভাবিক একটি প্রশাসনিক বাস্তবতা বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দর্শক, এবার আসা যাক বাজেট বরাদ্দের প্রসঙ্গে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারকে বাড়তি অর্থ বরাদ্দ করতে হবে, এটি স্বাভাবিক একটি বিষয়। বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে যে চলতি অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। এই বাড়তি ব্যয়ের বিষয়টি মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্বেগের একটি বড় কারণ বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ বাজেট ঘাটতি এবং সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে এই ধরনের বড় অঙ্কের নতুন ব্যয় সরাসরি সম্পর্কিত। দর্শক, চলুন এবার একটু অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে বিষয়টি বোঝার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দীর্ঘদিন অপরিবর্তিত থাকায় প্রকৃত আয় কার্যত কমে গেছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামোর দাবি ক্রমশ জোরালো হয়ে উঠেছিল। তবে একই সঙ্গে সরকারকে বিবেচনা করতে হচ্ছে সামগ্রিক রাজস্ব খাতের সক্ষমতা, বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর শর্তাবলী। ফলে বিষয়টি একদিকে যেমন সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিক থেকেও অত্যন্ত স্পর্শকাতর। দর্শক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচি নিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক, যাতে দর্শকরা বিষয়টির প্রেক্ষাপট আরও ভালোভাবে বুঝতে পারেন। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি ঋণ কর্মসূচির আওতায় রয়েছে, যার শর্তের মধ্যে রয়েছে রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, ভর্তুকি যৌক্তিকীকরণ এবং সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণের বিভিন্ন নির্দেশনা। এই প্রেক্ষাপটেই সংস্থাটি সরকারি ব্যয় বৃদ্ধিকারী যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকে। নতুন পে স্কেল যেহেতু সরকারের নিয়মিত ব্যয়ের একটি বড় অংশ বাড়িয়ে দেবে, তাই সংস্থাটির পক্ষ থেকে সময় নিয়ে বাস্তবায়নের পরামর্শ আসাটা আর্থিক বিশ্লেষকদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না। তবে একই সঙ্গে বিশ্লেষকরা এটাও বলছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম অধিকার সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারের এবং কোনো আন্তর্জাতিক সংস্থার পরামর্শ সরকারের জন্য বাধ্যতামূলক নয়। দর্শক, এই প্রসঙ্গে অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সময়মতো না হলে সরকারি কর্মচারীদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে আরেকটি অংশ মনে করছেন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়াই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য রক্ষা করেই সরকারকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে বলে বিশ্লেষকদের অভিমত। দর্শক, এবার আসা যাক নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সাধারণ সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে। বিশেষজ্ঞদের মতে বেতন বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়বে পরিবারের মাসিক ব্যয় ব্যবস্থাপনায়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা, যারা বর্তমান মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য এই বেতন কাঠামো পরিবর্তন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে। পাশাপাশি বেতন বৃদ্ধির প্রভাব বাজারে ভোগ ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতেও কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন। দর্শক, এবার আসা যাক সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়ার প্রসঙ্গে। সারা দেশের বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের মধ্যে এই মুহূর্তে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। একদিকে দীর্ঘদিন পর অবশেষে প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোয় স্বস্তির আভাস রয়েছে। অন্যদিকে আইএমএফের পরামর্শ সংক্রান্ত খবরে নতুন করে উদ্বেগও দেখা দিয়েছে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে কিছু কর্মচারী সংগঠন ধাপে ধাপে বাস্তবায়নের পরিবর্তে একযোগে সম্পূর্ণ বাস্তবায়নের দাবি তুলেছে বলেও জানা গেছে। দর্শক, বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদমাধ্যমে যেসব প্রতিক্রিয়া জানিয়েছেন তার মূল সুর মোটামুটি একই রকম। তারা বলছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে প্রক্রিয়া এগোচ্ছে, এটি স্বস্তির বিষয়। তবে একই সঙ্গে তারা চাইছেন প্রক্রিয়াটি যেন আর কোনো কারণে বিলম্বিত না হয় এবং যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। কিছু সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে নতুন কাঠামোতে যেন নিম্ন গ্রেডের কর্মচারীদের স্বার্থ বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়, কারণ মূল্যস্ফীতির চাপ তাদের ওপরই সবচেয়ে বেশি পড়েছে বলে তারা মনে করেন। দর্শক, শিক্ষা ক্যাডার তথা এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকেও এই বিষয়ে সরব প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি, নতুন বেতন কাঠামোতে শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতের কর্মচারীরাও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে যে জাতীয় আলোচনা হয়েছিল, তার প্রেক্ষাপটে তারা মনে করছেন নতুন কাঠামোতে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি থাকা উচিত। দর্শক, নতুন পে স্কেলের সঙ্গে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। দেশে বর্তমানে ১০ লাখেরও বেশি পেনশনভোগী রয়েছেন, যারা নতুন বেতন কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট পেনশন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা বৃদ্ধির প্রত্যাশায় রয়েছেন। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে শুধু কর্মরত কর্মচারীদের বেতনই নয়, বরং অবসরপ্রাপ্তদের পেনশন কাঠামোতেও উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দর্শক, এই পর্যায়ে আমরা যোগাযোগ করেছিলাম আমাদের অর্থনৈতিক বিষয়ক প্রতিবেদকের সঙ্গে, যিনি নিয়মিত অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট খবরাখবর অনুসরণ করেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়া। একবার এই অনুমোদন পাওয়া গেলে বাকি প্রশাসনিক প্রক্রিয়া তুলনামূলক দ্রুত সম্পন্ন হতে পারে বলে তিনি মনে করেন। তবে তিনি এটাও সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের বড় প্রশাসনিক সিদ্ধান্তে শেষ মুহূর্তে নতুন কোনো জটিলতা বা পর্যালোচনার প্রয়োজন দেখা দিতে পারে, যা প্রক্রিয়াকে আরও কিছুটা সময় নিতে বাধ্য করতে পারে। দর্শক, আমরা এই প্রতিবেদনের জন্য বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার জন্য। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন প্রক্রিয়াটি এখনও প্রক্রিয়াধীন থাকায় এই মুহূর্তে নির্দিষ্ট বিস্তারিত তথ্য প্রকাশ করা তাদের এখতিয়ারভুক্ত নয়। এটি থেকে বোঝা যায় যে সরকার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করছে, যা স্বাভাবিক প্রশাসনিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দর্শক, এখন চলুন সংক্ষেপে দেখিনি সামনে কি কি ধাপ বাকি আছে। প্রথমত, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর মন্ত্রিসভায় বিষয়টি উপস্থাপন করা হবে। তৃতীয়ত, মন্ত্রিসভার অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। চতুর্থত, প্রজ্ঞাপন জারির পর বাস্তবায়নের সময়সূচি এবং পদ্ধতি নির্ধারিত হবে, যা ধাপে ধাপে অথবা একযোগে হতে পারে বলে বিভিন্ন সূত্র ইঙ্গিত দিয়েছে।
দর্শক, এই পুরো প্রক্রিয়ায় সময় লাগার পেছনে প্রশাসনিক জটিলতার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় সাধন। একদিকে অর্থ মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হচ্ছে যে নতুন ব্যয় জাতীয় বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হচ্ছে যে সব ক্যাডার ও পেশাজীবী গোষ্ঠীর মধ্যে ন্যায্য ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি আইন মন্ত্রণালয়কেও নিশ্চিত করতে হয় যে নতুন প্রজ্ঞাপন বিদ্যমান সরকারি চাকরি আইন ও বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়। এই বহুমুখী সমন্বয় প্রক্রিয়ার কারণেই একটি জাতীয় বেতন স্কেল চূড়ান্ত করতে সাধারণত দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। দর্শক, গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল আরও বিস্তারিত তথ্যের জন্য। তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা এই মুহূর্তে প্রক্রিয়াধীন বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। শুধুমাত্র এটুকু নিশ্চিত করেছেন যে কাজ চলমান রয়েছে এবং যথাসময়ে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে। এই ধরনের সতর্ক অবস্থান থেকে বোঝা যায় যে সরকার এই স্পর্শকাতর বিষয়ে অসমর্থিত তথ্য প্রচার এড়িয়ে চলতে চাইছে। দর্শক, একটু বিরতির পর আমরা আবার ফিরে আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। স্বাগতম দর্শক, আবার আমরা ফিরে এসেছি। এবার আলোচনা করব জাতীয় বেতন কাঠামোর সাধারণ গঠন প্রকৃতি নিয়ে, যাতে দর্শকরা বিষয়টি আরও সহজে বুঝতে পারেন। বাংলাদেশে সরকারি চাকরির বেতন কাঠামো সাধারণত গ্রেড ভিত্তিক হয়ে থাকে, যেখানে সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন পদমর্যাদার কর্মচারী পর্যন্ত মোট ২০টি গ্রেডে বিভক্ত থাকে বেতন কাঠামো। প্রতিটি গ্রেডের জন্য একটি নির্দিষ্ট সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন সীমা নির্ধারিত থাকে এবং বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে একজন কর্মচারীর বেতন ধীরে ধীরে বৃদ্ধি পায়। নতুন বেতন কাঠামো ঘোষিত হলে এই ২০টি গ্রেডের প্রতিটির জন্যই নতুন সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি বিভিন্ন ভাতার হারও নতুন করে নির্ধারিত হতে পারে। দর্শক, বেতন কাঠামোর পাশাপাশি যে বিষয়গুলো সাধারণত নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করা হয়ে থাকে তার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিভিন্ন সুবিধা। এই প্রতিটি খাতেই নতুন হারে সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে দর্শক, আমরা আবারও স্পষ্ট করে বলছি, এই প্রতিটি খাতের সুনির্দিষ্ট হার কেবলমাত্র আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের পরই নিশ্চিতভাবে জানা যাবে। এই মুহূর্তে যে কোনো সুনির্দিষ্ট সংখ্যা বা শতাংশের কথা বলা হলে তা প্রস্তাবনার পর্যায়ে রয়েছে বলেই ধরে নেওয়া উচিত। দর্শক, এবার একটু আলোচনা করা যাক বেসরকারি খাতের সঙ্গে তুলনার প্রসঙ্গে। অর্থনীতিবিদদের একটি অংশ দীর্ঘদিন ধরে বলে আসছেন, সরকারি ও বেসরকারি খাতের বেতন কাঠামোর মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। বেসরকারি খাতে, বিশেষ করে ব্যাংকিং ও কর্পোরেট খাতে বেতন কাঠামো তুলনামূলকভাবে দ্রুত সমন্বয় হয়ে থাকে, যেখানে সরকারি খাতে বেতন কাঠামো পরিবর্তন একটি দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই বাস্তবতার কারণে অনেক মেধাবী তরুণ সরকারি চাকরির পরিবর্তে বেসরকারি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন বলে মনে করছেন শিক্ষাবিদ ও কর্মসংস্থান বিশেষজ্ঞদের একাংশ। নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এই প্রবণতায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে তারা আশা করছেন। দর্শক, প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন প্রশাসন বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, বরং এর সঙ্গে সমান্তরালভাবে কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি এবং জবাবদিহিতার কাঠামো শক্তিশালী করা প্রয়োজন। এই বিষয়ে সরকারের পরিকল্পনা কী হবে তা এখনও স্পষ্ট নয়, তবে ভবিষ্যতে এই প্রসঙ্গে আরও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আমরা এই প্রতিবেদনে বারবার লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা আসলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দিষ্ট তারিখ বা সম্পূর্ণ অঙ্কের বিবরণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তাই যে কোনো ধরনের অসমর্থিত তথ্য বা গুজব থেকে দূরে থেকে কেবলমাত্র সরকারি ঘোষণা এবং প্রজ্ঞাপনের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা। দর্শক, রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলা শহরে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যেও এই খবর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পর্যায়ের বিভিন্ন দপ্তর, সরকারি বিদ্যালয় ও কলেজ,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সারা দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানেই এই মুহূর্তে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে নবম পে স্কেল কবে এবং কিভাবে বাস্তবায়িত হবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কর্মরত কর্মচারীরা মনে করছেন, নতুন বেতন কাঠামোতে যদি যথাযথ ভাতার ব্যবস্থা রাখা হয় তাহলে তা তাদের জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দর্শক, আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের স্থানীয় শাখাগুলো থেকেও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তারা মূলত কেন্দ্রীয় সংগঠনের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিনের এই প্রতীক্ষার অবসান যেন দ্রুততম সময়ে ঘটে। একই সঙ্গে তারা এটাও বলছেন যে বাস্তবায়ন প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বৈষম্য বা জটিলতা তৈরি না হয়, যাতে সব স্তরের কর্মচারী সমানভাবে উপকৃত হতে পারেন। দর্শক, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করেও কিছু বিশ্লেষক তাদের মতামত দিয়েছেন। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সরকারি বেতন কাঠামোর নিয়মিত বিরতিতে পর্যালোচনা ও হালনাগাদ করা হয়ে থাকে, যা মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মচারীদের প্রকৃত আয় সুরক্ষিত রাখতে সহায়তা করে। এই তুলনামূলক প্রেক্ষাপট থেকে তারা মনে করছেন, বাংলাদেশেও ভবিষ্যতে বেতন কাঠামো পর্যালোচনার একটি নিয়মিত ও পূর্ব নির্ধারিত সময়সূচি তৈরি করা যেতে পারে, যাতে বারবার দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি না হয়। দর্শক, সংসদীয় পর্যায়েও এই বিষয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন সময়ে সংসদ সদস্যরা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত প্রশ্ন তুলেছেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে প্রতিবারই আশ্বস্ত করা হয়েছে যে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। দর্শক, এখন আমরা যাব একটি সংক্ষিপ্ত আলোচনা পর্বে, যেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন অর্থনীতি বিশ্লেষক, যিনি সরকারি ব্যয় ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। চলুন শুনে নিই তার পর্যবেক্ষণ। উপস্থাপক প্রশ্ন করেন, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে সামগ্রিক অর্থনীতির ওপর এর প্রভাব কেমন হতে পারে বলে আপনি মনে করেন? বিশ্লেষক জবাবে বলেন, দেখুন, যে কোনো বড় ধরনের বেতন কাঠামো পরিবর্তনের দুটি দিক থাকে। একদিকে এটি সরকারি ব্যয় বাড়িয়ে দেয়, যা স্বল্পমেয়াদে বাজেট ঘাটতির ওপর চাপ তৈরি করতে পারে। অন্যদিকে বেতন বৃদ্ধি পেলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ে, যা বাজারে চাহিদা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতে পারে। সামগ্রিকভাবে দেখতে গেলে সরকারকে এই দুই দিকের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, যাতে স্বল্পমেয়াদী আর্থিক চাপ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতাকে ব্যাহত না করে। উপস্থাপক পরবর্তী প্রশ্নে জানতে চান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ নিয়ে তার মূল্যায়ন কি? বিশ্লেষক বলেন, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো সাধারণত রাজস্ব শৃঙ্খলার ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। এটি তাদের স্বাভাবিক অবস্থান। তবে যে কোনো দেশের সরকারি কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা একটি সামাজিক দায়বদ্ধতার বিষয়ও বটে। তাই সরকারকে এমন একটি পথ খুঁজে বের করতে হবে যেখানে রাজস্ব শৃঙ্খলাও বজায় থাকে, আবার কর্মচারীদের ন্যায্য প্রত্যাশাও পূরণ হয়। তার মতে ধাপে ধাপে বাস্তবায়ন একটি বাস্তবসম্মত মধ্যবর্তী সমাধান হতে পারে, যা উভয় লক্ষ্য অর্জনে সহায়ক হবে। উপস্থাপক শেষ প্রশ্নে জানতে চান, সাধারণ মানুষ তথা করদাতাদের ওপর এর কী প্রভাব পড়তে পারে? বিশ্লেষক বলেন, স্বল্পমেয়াদী সরকারি ব্যয় বৃদ্ধির কারণে রাজস্ব আদায়ের উপর চাপ কিছুটা বাড়তে পারে, তবে এটি সরাসরি করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপাবে কিনা তা নির্ভর করবে সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনা কৌশলের উপর। তিনি মনে করেন, দক্ষ রাজস্ব ব্যবস্থাপনা এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে সরকার এই বাড়তি ব্যয়ের সংস্থান করতে পারবে বলে তিনি আশাবাদী। দর্শক, এই আলোচনা থেকে বোঝা যায় যে নতুন পে স্কেল বাস্তবায়ন একটি বহুমাত্রিক সিদ্ধান্ত, যেখানে সামাজিক ন্যায্যতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা উভয় দিকই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে সরকারকে। দর্শক, এবার একটু আলোচনা করা যাক, যদি কোনো কারণে বাস্তবায়ন প্রক্রিয়া আরও বিলম্বিত হয় তাহলে তার সম্ভাব্য প্রভাব কী হতে পারে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিলম্ব হলে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা বাড়তে পারে, যা কর্মদক্ষতা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠন কর্মসূচি ঘোষণার পথে যেতে পারে বলেও কিছু পর্যবেক্ষক আশঙ্কা প্রকাশ করেছেন, যদিও এই মুহূর্তে এমন কোনো সুনির্দিষ্ট কর্মসূচির খবর পাওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে প্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে এবং অহেতুক বিলম্বে কোনো ইচ্ছা সরকারের নেই। দর্শক, অন্যদিকে যদি প্রক্রিয়াটি প্রত্যাশিত সময়ের মধ্যেই সম্পন্ন হয় তাহলে এটি হবে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সরকারি বেতন কাঠামোর সবচেয়ে বড় ধরনের সংস্কার।
এই সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে তা শুধু সরকারি কর্মচারীদের জীবনমানেই নয়, বরং সামগ্রিক প্রশাসনিক দক্ষতা এবং সেবা প্রদানের মানের ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দর্শক, আমরা এই প্রতিবেদনের প্রস্তুতির সময় লক্ষ্য করেছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রতিদিনই নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। এর মধ্যে কিছু তথ্য সরকারি সূত্র নিশ্চিত করেছে, আবার কিছু তথ্য এখনও প্রস্তাবনা বা সম্ভাবনার পর্যায়ে রয়েছে। আমরা আমাদের প্রতিবেদনে সবসময় চেষ্টা করেছি সবচেয়ে নির্ভরযোগ্য এবং যাচাইকৃত সূত্রের তথ্যকেই প্রাধান্য দিতে। তারপরও আমরা দর্শকদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে কোনো সুনির্দিষ্ট আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে, যেমন ঋণ পরিশোধের পরিকল্পনা বা বড় কোনো ব্যয়ের সিদ্ধান্ত, অবশ্যই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা করুন। দর্শক, প্রতিবেদনের এই পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে পাওয়া কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, যেগুলো গত কয়েকদিনে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে পাঠানো হয়েছে। প্রথম প্রশ্ন: নতুন পে স্কেল কি সব গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে? উত্তরে বলা যায়, সাধারণত জাতীয় বেতন স্কেল সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য হয়ে থাকে, তবে গ্রেড ভিত্তিক সুনির্দিষ্ট বৃদ্ধির হার আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের পরই নিশ্চিতভাবে জানা যাবে। দ্বিতীয় প্রশ্ন: নতুন কাঠামো কি স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে? এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সাধারণত মূল বেতন কাঠামো ঘোষণার পর পৃথকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্যতা নির্ধারণ করা হয়ে থাকে। তৃতীয় প্রশ্ন: বকেয়া বেতন পাওয়া যাবে কিনা? এই বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে সম্ভাবনার কথা উল্লেখ থাকলেও এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে কী বলা হয় তার ওপর। দর্শক, আমরা বারবার একই কথা বলছি, তবে এটি বলা প্রয়োজন যে এই ধরনের স্পর্শকাতর এবং সরাসরি জীবনমানের সঙ্গে সম্পর্কিত বিষয়ে গুজব বা অসমর্থিত তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা সাধারণ কর্মচারীদের মধ্যে অহেতুক উদ্বেগ তৈরি করতে পারে। তাই আমরা পরামর্শ দিচ্ছি কেবলমাত্র সরকারি ওয়েবসাইট, অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তথ্য যাচাই করা। দর্শক, সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আরেকবার তুলে ধরছি। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শ নিয়ে উদ্বেগ তৈরি হলেও অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে এর সঙ্গে ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। এবং সবশেষে, নির্দিষ্ট বাস্তবায়নের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি, তবে চলতি অর্থবছরের বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে চলছে। দর্শক, এই বিষয়ে যে কোনো নতুন তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা আসা মাত্রই আমরা তা আপনাদের সামনে তুলে ধরব। সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই খবরটি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা উপলব্ধি করি, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই আমরা প্রতিটি আপডেট আপনাদের জানাব। দর্শক, আজকের প্রতিবেদন শেষ করার আগে চলুন আরেকবার চোখ বুলিয়ে নিই আজকের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর ওপর, যাতে আপনারা সহজে সবকিছু মনে রাখতে পারেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল এখন প্রক্রিয়ার একেবারে শেষ ধাপে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটি সুপারিশ চূড়ান্ত করে তা জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর অনুমোদনের, তারপর মন্ত্রিসভায় উপস্থাপন এবং সবশেষে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ এলেও অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে এর সঙ্গে ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই এবং প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই এগোচ্ছে। নির্দিষ্ট বাস্তবায়নের তারিখ, বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট হার এবং বকেয়া সংক্রান্ত বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। তাই আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি ধৈর্য ধরে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে এবং অসমর্থিত সূত্র থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর না করতে। দর্শক, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনমানের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই বিষয়টি নিয়ে আমরা আমাদের পর্যবেক্ষণ অব্যাহত রাখব। যখনই নতুন কোনো তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা আসবে, আমরা তা যথাযথ যাচাই বাছাই করে আপনাদের সামনে নিয়ে আসব। দর্শক, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং নির্ভরযোগ্য সংবাদের জন্য আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।